হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রেশমি আছি আপনাদের সাথে, চট্টগ্রামের মেয়ে, বলছি ঢাকা থেকে। সবার কি অবস্থা, কেমন আছেন? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটা একটু লম্বা, একটু বড়। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকলে আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। দারাজ থেকে খুব বেশি প্রয়োজনীয় একটা জিনিস কিনেছি। এটা বাসায় যখন চলে এসেছে, পার্সেলটা খোলার পরে আমার কাছে ফিল হয়েছে এটা কেন এতদিন আমি কিনলাম না আর কি, সেটা ভেবে খুব আফসোস হচ্ছিল। আমার বেশ অনেকটা জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার পথেই যাচ্ছিল আর কি, তো সেজন্যেই খুব আফসোস লাগছিল। যাই হোক, শেষমেশ জিনিসটা কিনতে পেরে খুব ভালো লাগছে, তো সেটা নিশ্চয় আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এই যে সকাল থেকে আমার ভিডিওটা আজকে স্টার্ট করেছি, তো সেটা দিয়েই আজকে শুরু করলাম। যেটা হচ্ছে সকালে আমার বাসায় বুয়া আসার আগে এই যে আমার ডাইনিংয়ে যে সোফাটা আছে, সেই সোফার কাভারগুলো একটু খুলে নিয়েছি। এগুলো আমি গরম পানি দিয়ে তারপর ডিটারজেন্ট দিয়ে ভালো করে একেবারে ভিজাতে দিয়ে রাখবো আর কি। বুয়া আস্তে আস্তে ভালো করে যখন ভিজে যাবে, তো সেটার ময়লাটা ভালো করে উঠে যাবে। আর এটাতে এই কাভারগুলোতে আসলে বেশ অনেক দিন ধরে যেহেতু ধোয়া হচ্ছিল না, তো অনেকটা ময়লা হয়ে গিয়েছিল, বাট খুব একটা বোঝা যাচ্ছিল না। কাভারের যে কালারটা সেটা একদম গোল্ডেন কালার টাইপের, তো গোল্ডেন কালারে আসলে ময়লা হলে খুব একটা বোঝা যায় না আর কি। যাই হোক, ওগুলো ভিজাতে দিয়েছি। বুয়া আসবে এর আগে আমি আমার যে ব্যালকনির গাছগুলো আছে সেগুলাতে একটু পানি স্প্রে করে নিচ্ছি, কারণ গত 2 দিন আসলে স্প্রে করা হয় নাই। এর মাঝে সবুজ পাতাগুলো সব সাদাটে টাইপের একদম ফ্যাকাশে হয়ে গিয়েছে। তো কি আর করার, রাস্তার পাশে বাসা হলে আসলে শুধুমাত্র যে গাছপালা এগুলা যে সবুজ গাছপালায় যে আমার সাদা হয়ে যাচ্ছে এমন না, আমার বাসার যে একেবারে কাপড় চোপড় রাখার যে বড় আলমারি আছে, সে আলমারির ভেতরেও আমার একদম সাদা আস্তরণ পড়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। এত বেশি পরিমাণ ধুলা আমার বাসায়, তো কি করব, কিছু করার নেই আসলে, সব কিছু মেনে নিয়েই জীবন চলছে এভাবে। তো সকালে আমি এই যে আমার গাছগুলাতে পানিও দিয়ে দিচ্ছি। এখন কিন্তু শীতকালে খুব একটা বেশি প্রতিদিন অনেক বেশি বেশি পানি দিতে হয় না, অল্প অল্প পানি দিলে হয়। তো যেদিন আমি পানিটি স্প্রে করি সেই দিন আসলে খুব বেশি পানি দেই না, কারণ স্প্রে করার কারণে যে পানিগুলা টবের মধ্যে থাকে ওটা দিয়েই মোটামুটি কাজ হয়ে যায় আর কি। তারপরে হচ্ছে আমি বুয়া এসেছে, বুয়া হচ্ছে কাপড় চোপড় ধুচ্ছে বা অন্যান্য কাজ করছে। ঠিক সেই সময়টায় আমি হচ্ছে যেই সোফার বেডগুলো একেবারে উঠিয়ে তারপরে সোফাটা ভালো করে মুছে নিচ্ছি। প্রথমে একদম মানে সবসময় মোছামুছি করে এরকম একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, শুকনা কাপড়। পরবর্তীতে একটা কিচেন টাওয়েল একদম ভালো বা একদম পরিষ্কার এরকম একটা কিচেন টাওয়েল দিয়ে আরেকটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমি দুইটা ইউজ করি। একটা হচ্ছে অনেক দাগ হয়ে যায় প্রতিদিন মুছতে মুছতে, এরকম একটা কাপড় হয়তো বা পরিষ্কার থাকে বাট দেখতে অনেকটা দাগ হয়ে গেছে এরকম আর কি। ওটা দিয়ে প্রথম যে বেশি ময়লাটা সেটা পরিষ্কার করে ফেলি, পরবর্তীতে আর একটা ভালো কিচেন টাওয়াল নিয়ে তারপরে হচ্ছে ভালো করে পরিষ্কার করে ফেলি। তাহলে 2 বার করার ফলে তেমন কোনো ময়লা আর অবশিষ্ট থাকে না। তারপরে হচ্ছে আমি আজকে আর কোনো
কুশনের মধ্যে কোনো কাভার বা সোফার যে কাভার, অন্য কোনো কাভার আজকে ইউজ করছি না। একটু দেখলাম যে একটু ভিন্নতা একটা দিন থাকুক, চোখের একটু শান্তি। একই রকম দেখতে দেখতে আসলে ভালো লাগে না। তো যেগুলা ধুতে দিয়েছি সেগুলা ধুয়ে তারপরে হচ্ছে এখন চলে এসেছি দুপুরের আগে করে। এটা আমি যে দারাজ থেকে যে পার্সেলটা আমার বাসায় এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে আমি প্রিপারেশন নিচ্ছিলাম। যাই হোক, একটা কাশি নিয়ে যে বরাবরের মতো বসে পড়েছি পার্সেল আনবক্সিং করার জন্য। আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে ছোট বড় যে কোনো পার্সেল আনবক্সিং করতে। সেটা আগেও বিভিন্ন ভিডিওতে আমি বলেছি, যারা আমাকে রেগুলার দেখেন তারা তো নিশ্চয় জানেন। আমি এরকম ছোটোখাটো শপিংগুলো খুব পছন্দ করি। আমার কেন যেন শপিং করলে মন ভালো হয়ে যায়। যাই হোক, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমার বললাম না, আলমারির ভেতরে অনেক বেশি পরিমাণ ধুলাবালি জমে যায়। তো জানি না আসলে আলমারির ভেতরে কিভাবে করে এই সাদা ধুলাগুলা ঢুকে পড়ে। তো আলমারির মধ্যে যেসব কাপড় চোপড় রাখি সেগুলাতে বলা যায় নির্দ্বিধায় বলা যায় যে অনেক বেশি পরিমাণ আসলে ধুলা পড়ে যাচ্ছে, বাট অনেক সময় হয়তো বা দেখা যায় না। তো আমার যে শাড়িগুলা আছে, যদিও আমার অনেক বেশি শাড়ি কালেকশন নেই, তো যা আছে আর কি অনেকটা নষ্ট হয়ে যাওয়ার পথে হয়ে যাচ্ছে আর কি। তো সেগুলাকে আমি এই যে জিনিসটা নিয়েছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শীতের কাপড় চোপড়, তারপর ভারী যে কোনো কাপড় চোপড় বা বড় যে কোনো কাপড় চোপড়, এগুলো সব এখানে ঢুকিয়ে রাখা যাবে। তো আলমারিতে আমার আসলে খুব একটা ভালো মতো স্পেসও নেই। আমার মনে হয়েছে এই ধরনের ব্যাগগুলো ইউজ করলে একটার উপর একটা রাখা যাবে বা পাশাপাশি রাখা যাবে, অথবা ভাঁজ করে রাখলে আমি অনেক জিনিসপত্র আটাতে পারবো। সেটা চিন্তা করে এই ব্যাগগুলো আমি দারাজে দেখে তারপর হচ্ছে অর্ডার করেছিলাম। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে জিনিসটাতে, ব্যাগটাতে আসলে কিভাবে করে জিনিস রাখা যাবে। এটার একটা সবথেকে ভালো দিক হচ্ছে মাঝখানে যে ট্রান্সপারেন্ট পিপিটা আছে, এটার কারণে ভেতরে আসলে কি কাপড় আমি রেখেছি সেই ভাঁজটা দেখা যাবে। সেই ভাঁজটা দেখা গেলে পরবর্তীতে ওখান থেকে যেই কাপড়টা আমি নিতে চাইবো সেটা আমি বাইরে থেকে দেখতে পাবো। তো এলোমেলো হবে না, যে ভাঁজটা থাকবে সেই ভাঁজটা এলোমেলো হবে না। ওরকম আমি 3টা ব্যাগ নিয়েছি, ওগুলাতে তো জিপার আছে দেখেছেন। আমার কাছে খুবই উপকারী বা খুবই প্রয়োজনীয় একটা জিনিস মনে হয়েছে। তারপর এখন যেটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটাতে অনেকগুলো চেম্বার আলাদা করে দেওয়া আছে বাবুদের কাপড় চোপড় আলাদা আলাদা করে রাখার জন্য। এই ব্যাগটা আরও বেশি উপকারী হয়েছে। এগুলার প্রাইস আসলে আমার এখন খুব একটা মনে পড়ছে না, খুব সম্ভবত 110 টাকা করে নিয়েছে যে 3টা ব্যাগ নিয়েছি ওগুলা। আর যে চেম্বারযুক্ত যে ব্যাগটা, এটা খুব সম্ভবত 140 টাকা মতো নিয়েছে। তো আমি আমার আলমারি থেকে আমার যা যা শাড়ি কালেকশন ছিল সবগুলা বের করে ভাঁজ করে নিয়েছি। এখন হচ্ছে সেই ব্যাগে একটাতে আমি ঢুকিয়ে দেখবো আসলে কতটুকু স্পেস আমার সবগুলা শাড়ি মিলে নিচ্ছে। তো সবগুলা আমি আমার ব্যাডের মধ্যেই আর কি নিয়েছি, যেহেতু অনেকগুলা আবার হচ্ছে ভিডিও করতে হবে। সো ব্যাড বিছনা ছাড়া আসলে উপযুক্ত আর কোনো জায়গা পেলাম না। এখানেই আমি একদম পা তুলে বসে তারপর আমার মতো করে একটা একটা করে যেভাবে করে গোছাতে পারবো। এই যে আমি বসে গেছি সবগুলো শাড়ি নিয়ে। আমার কিন্তু এই বাসায় যা শাড়ি আছে সেগুলাই এখানে আমি অর্গানাইজ করে নিচ্ছি। বাট আমার আপুর বাসায়, আমার বাবার বাসায় আমার বেশ কিছু শাড়ি কালেকশন রয়ে গিয়েছে, ওখান থেকে আসলে আনা হয় না। ওখানে গেলে যেন ওখান থেকে পরতে পারি সেজন্য আমি নিজেও দেখছি, আপনাদেরকেও একটু দেখাচ্ছি। অনেক দিন পরে সবগুলো শাড়ি বের করলাম, যদিও তেমন একটা পরা হয় না আমার, কখনোই খুব একটা শাড়ি পরা হয় না অকেশন ছাড়া। প্রথমে যে রেড কালার শাড়িটা দেখছেন সেটা হচ্ছে জোহানের বাবা ফার্স্ট টাইম আমাকে দিয়েছিল। ওটা আমার খুব পছন্দের একটা সুতি শাড়ি। এই যে পরে যেটা ব্ল্যাক কালারের এখন রাখছি দেখতে পাচ্ছেন, এই শাড়িটাও হচ্ছে জোহানের বাবা পরবর্তীতে আমাকে গিফট করেছিল আর কি। তারপরে হচ্ছে এই যে ব্লু কালারের বাটিক টাইপের যে শাড়িটা, এটা আমি বাসায় কয়েকবার পরেছি, সর্বোচ্চ 3 থেকে 4 বার এই যাবৎকালে। তারপরে হচ্ছে এখন যে প্রিন্টের শাড়িটা, এটাতে বেশ কিছু এমব্রয়ডারি কাজও আছে, যদিও ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না।
এটা এমনি প্রিন্টের শাড়ি হিসেবে মোটামুটি দেখতে ভালোই, যদিও দূর থেকে ক্যামেরাটা সেট করা, যার কারণে খুব একটা ভালো মতো আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তারপরে এই যে মিষ্টি এবং খয়েরি টাইপের কালার মিক্সিং, এই বাটিক শাড়িটাও আমি বাসায় 2-3 বার পরেছি। আর কোনো শাড়ি আসলে বাসায় কখনো পরা হয়নি। এখন যে প্লেন স্কাই ব্লু কালারের, এটা আমার একটা প্রেজেন্টেশনের জন্য কিনেছিলাম, ওই একদিনই পরেছি, আর কখনো পরা হয়নি। আমার আসলে শাড়ি একদম পরা হয় না। গত বছর ঈদের দিন একটা মিষ্টি কালার কাঞ্জিপুরাম যে দেখতে পাচ্ছেন আমার হাতে এখন ছিল, ওটা পরেছিলাম লাস্ট টাইম। এই পুরো বছর জুড়ে আর একদিনও শাড়ি পরা হয়নি। যাই হোক, এই যে এখন যেটা আমার মিষ্টি কালার, একদম মিষ্টি একটা পিঙ্ক কালার, এটা খুব সুন্দর কালার। ক্যামেরাতে আসলে সবসময় কালারগুলা অ্যাকচুয়াল কালার আসে না আর কি। এটাতে খুব ভালো মতো কাজ আছে, খুবই ভারী একটা শাড়ি। এটাতে খুবই পুরোটা শাড়ি জুড়ে কারচুপির কাজ, স্টোনের কাজ, এরকম খুব ভারী একটা আমার একটা প্রোগ্রামের শাড়ি ছিল ওইটা ওই প্রোগ্রামের দিনই পরেছি, আর কোনো দিন পরিনি। তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন নোট টাইপের একটা কালার, এটা হচ্ছে পিচি পিঙ্ক যেটা বলে ওই কালার। এইটাও পুরাটা জুড়ে অনেক বেশি পরিমাণ গর্জিয়াস কাজ করা। এটা ভালোই কস্টিং ছিল এই শাড়ির, কিন্তু এখন যাবৎ একদিনও পরি নাই বিয়ের পর থেকে। মানে এটা কেনার পর থেকে একদিনও পরা হয় নাই, ওরকম কোনো অকেশনও আসে নাই, অথবা আমার পরাও হয় নাই। আমার বেশিরভাগ শাড়ি আসলে পরা হয় নাই। এখন যে কালারের গ্রিন কালারের যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এটার ডিজাইনটা আমার পছন্দ হয়েছিল, বাট চুমকি আমার খুব একটা পছন্দ না, সিকোয়েন্স। তারপরে এটাতে কিন্তু অনেক সিকোয়েন্স আছে। তারপরে এই শাড়িটার কালারের জন্য এই কালারটা পরলে আমাকে বেশ ভালো মানায়, সেজন্য এই শাড়িটা নেওয়া হয়েছিল। এগুলা আমি সবগুলাই মোটামুটি পার্টি টাইপের যে কাজ করা শাড়ি, সেগুলাই আপনাদেরকে দেখাচ্ছি। আমার সিম্পল মোটামুটি যে সিম্পলের শাড়িগুলো, সেগুলো আমার আপুর বাসায় বা আমার বাবার বাসায় রয়ে গিয়েছে। এই শাড়িটা আমার খুব পছন্দের। এটা হচ্ছে আমার বিয়ের ফার্স্ট বছর, যখন ঈদের সময়, তখন আমার আব্বা দিয়েছিল আর কি। এই শাড়িটার কালারটা আমার খুব পছন্দের, সি ব্লু কালার যেটা বলে আর কি। এখন যেটা দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের শাড়ি, ওই যে সি ব্লু কালার, ওইটাও মাত্র একদিন পরেছিলাম, ঈদের দিনই পরেছি, আর কোনো দিন পরা হয় নাই। তারপর এখন যে অ্যাশ কালারের শাড়িটা, এটা খুব সুন্দর একটা শাড়ি, যদিও ক্যামেরাতে আমি আসলে এটার সৌন্দর্য বোঝাতে পারবো না। এটার যে শাড়িটার আসলে ম্যাটেরিয়ালসটা একটু ক্র্যাপ টাইপের, বলে না আমরা যে ক্র্যাপ হিজাব পরি না, ওরকম একটু ক্রেপ টাইপের ম্যাটেরিয়ালস আর কি। এটাও এখন পর্যন্ত একদিনও পরা হয় না। এগুলো সব রেডি শাড়ি, আসলে কখনো পরা হয় না। আমি শাড়ি পরতে একদমই কমফোর্টেবল ফিল করি না। বিয়ের পরপরই আমি কনসিভ করি, এরপরে হচ্ছে বাবু হয়ে যায়। বাবু হওয়ার পরে শাড়ি পরে যে আসলে ঘোরাফেরা বা নিয়মিত একটা শাড়ি পরা, ওটা কখনো আর হয়ে ওঠে নাই। আর আমি কেন জানি আসলে ক্যারি করতে পারি না, যেটা সত্যি কথা। অনেকেই তো কি সুন্দর করে শাড়ি ক্যারি করে, তাই না? এটা হচ্ছে কাঞ্চিপুরাম শাড়ি বলে। এটাও হচ্ছে কাছ থেকে না দেখালে কখনো বুঝতে পারবেন না এটার ভেতরের কাজটা কতটা সুন্দর। একদম সুন্দর মিষ্টি কালার একটা শাড়ি এটাই গত বছর ঈদের দিন পরেছি, ওই একদিনই, আর কখনো পরা হয় নাই। তারপরে আমার কিন্তু একদমই জামদানি কালেকশন নেই, এই একটাই জামদানি। এটা হচ্ছে অলিভ, একদম হালকা টাইপের একটা অলিভ কালার। এটা খুব সুন্দর একটা কালার, ক্যামেরাতে খুবই হালকা লাগছে, বাট আর একটু ডিপ, কিন্তু জিনিসটা শাড়িটা খুব সুন্দর। জামদানির প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন, আলাদা একটা ইমোশন বা উইকনেস, এগুলো আসলে সবারই থাকে। তারপর আমার তেমন কোনো বেনারসি নেই, এই বেনারসিটা আছে। এটার কালারটা খুব সুন্দর, মেরুন আর জাম মিক্সিং বলা যেতে পারে, অথবা মেরুনও বলতে পারেন, বাট ডিরেক্ট ডিপ মেরুনটা না। এটা খুব সুন্দর একটা
কি বলবো, কাতান টাইপের শাড়ি আর কি, কাতান শাড়ি বলা যাবে। তো আমার বিয়ের সময় অবশ্য লেহেঙ্গা পরেছিলাম, তো সেজন্য বিয়ের দিনের জন্য আলাদা করে ওরকম কোনো বেনারসি কেনা হয় নাই। এটাই একটাই কাতান শাড়ি। আমি আসলে কাতান শাড়ি পছন্দ করি না, যেটা সত্যি কথা, ভারী টাইপের হয়ে যায়, ভালো লাগে না। এই যে জামদানির প্রিন্টটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যেহেতু আমার শাড়িগুলো নিজে দেখছি, নিজের কাছে ভালো লাগছিল, অনেক দিন পর সবগুলা শাড়ি সামনে নিয়ে দেখছিলাম, সেজন্য মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু এগুলো সবগুলো এখন একদম গুছিয়ে নিব। এই যে এই শাড়িটা হচ্ছে, এটার কালারটা এত সোবার একটা কালার, আমার খুব পছন্দ হয়েছিল এটার কালারের জন্য, কিন্তু এখনও আসলে সৌভাগ্য হয়নি এই শাড়ি পরার। বেশিরভাগ শাড়ি হচ্ছে আমি আসলে পরি নাই, রয়ে গিয়েছে। হয়তো বা যে কোনো সময় কোনো একবার কোনো একটা অকেশনে 1 ঘন্টার জন্য একবার পরেছি, এরকম আর কি। তো যাই হোক, এই যে আমার দারাজ থেকে কেনা ব্যাগটা আমি আমার এখানে বেডে নিয়ে এসেছি। তো নিয়ে এসে সবথেকে ভারী যেই শাড়িটা, সেই শাড়িটাই হচ্ছে একদম সবার নিচে রাখছি। আর হচ্ছে এটা একদম কম, মানে যেটা কম প্রয়োজন হবে, সামনে হয়তো লাগবে না খুব একটা, সেরকম শাড়িগুলাই নিচের দিকে রেখে হালকা টাইপের যে শাড়িগুলো সেগুলাই উপর দিকে রাখার চেষ্টা করছি, মানে ভাঁজ করার চেষ্টা করছি। তো সবগুলা শাড়ি আমি ভাঁজ করে নিচ্ছি। এখন আমার শাড়িগুলা একটু প্রোটেকশন পাবে আমার ধারণা, কারণ ব্যাগের ভেতরে আলমারি ভেদ করে এই ব্যাগটার ভেতরে নিশ্চয়ই ধুলা একটু কম ঢুকতে পারবে, তাই না বলেন? কতটুকু ধুলা হয় এটা যদি আমি আপনাদেরকে দেখাতে পারতাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেন আমি কেন এটা আমার কাছে এতটা প্রয়োজনীয় মনে হয়েছে। আমি এখন একটাতে তো আমার শাড়ি রেখেছি, বাকিগুলাতে আমার হচ্ছে যে শীতের যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো তুলে রাখবো। আর একটাতে হচ্ছে অনেকগুলা বেডশিট কালেকশন আছে, সেগুলোও হচ্ছে একটার উপর একটা ভাঁজ করে রাখলে আসলে একটু বেশি জায়গা চলে যাচ্ছে আর কি। তো সেজন্য এরকম একটা ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখলে অনেকটা জায়গা সেভ হবে এবং আমার আরও অনেক কাপড় চোপড় রাখতে পারবো আলমারিতে। যাই হোক, আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। জানি না এখন পর্যন্ত আসলে কে কে আছেন। তো নেক্সট ফ্রাইডে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।